প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেফটি নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন দেশের লকডাউন তুলে নেওয়া হয়েছে। এরপর এই আমাদের করোনার সংক্রমণ ঠেকাতে কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেই পরিকল্পনার মধ্যে আছে সারা দেশকে ৩টি জোনে ভাগ করা, রেড, ইয়েলো এবং গ্রিন। এর মধ্যে তার একটি প্রস্তাব দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে। সেই প্রস্তাবটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে। সেটি যদি কার্যকর মানে করার একটি ব্যবস্থা হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন যে এর মধ্যে যেই প্রস্তাব তার মধ্যে কিন্তু আপনার ৫০ টি জেলাকে রেড জোন করার একটি ঘোষণা আসছে। এর বাইরে আপনার ঢাকা শহরের ৩৮ টি থানাকে ইয়েলো জোনে ভাগ করার একটি কথা আসছে। আমরা সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যারা এই প্রস্তাব দিয়েছেন এবং যারা কার্যকর করবেন, এবং এটি কার্যকর হলে আমাদের করোনা সংক্রমণ কতটা কমবে সেই বিষয় নিয়ে আমাদের যারা অতিথি তারা আলোচনা করবেন। আমাদের সঙ্গে আজকে অনলাইনে যুক্ত হয়েছেন করোনা নিয়ে সরকার গঠিত কারিগরি কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইইডিসিআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোজাহিরুল হক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আজকে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতেই আলোচনায় যেটি যাব, আমাদের কারিগরি কমিটির যে অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে একটু জানতে চাইবো শুরুতেই, যেই আপনার জোনে বিভক্ত করার যে প্রস্তাবনা আপনারা দিয়েছেন, যে ৫০টি জেলাকে রেড জোন ঘোষণা যেন করা হয় এবং তার মধ্যে ব্যবস্থা যেন নেওয়া হয়। এটি যে করা হলো, কিসের ভিত্তিতে এটি করেছেন এবং ভৌগোলিক সীমারেখাটা কিভাবে করেছেন? ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকে আমার এই অনুষ্ঠানে আসবার আগে আমি আমার ছোটবেলার একটা বন্ধু হারিয়েছি, আরিফ আহমেদ কুমার। তো সেইটা এবং আমার আরো কিছু বন্ধু, কলিগস এবং টিচার সবার প্রতি আমি শ্রদ্ধা রেখেই আজকের অনুষ্ঠানে আমার বক্তব্যটা তুলে ধরছি। আপনি যে শোকাহত তাদের এই হারানোর জন্য। জি, আসলে আমার একটা জিনিস পরিষ্কার করা দরকার যে এই আপনি যে তথ্যটা দিলেন যে ৫০টা জেলাকে রেড করা হচ্ছে, এটা কিন্তু আসলে আমাদের জাতীয় পরামর্শ কমিটি, আমি হচ্ছে সভাপতি, আমরা কিন্তু আসলে দেইনি। আসলে আমরা দিয়েছিলাম অন্যভাবে। সেটা হলো ২২শে এপ্রিল যখন আমরা প্রথম একগুচ্ছ যে সুপারিশ করেছিলাম গভর্নমেন্টের কাছে ২২টা, পরবর্তীতে ২৮শে এপ্রিল দ্বিতীয় গুচ্ছ। প্রথম থেকে আমরা একটা বলেছিলাম যে বাংলাদেশকে অঞ্চল ভিত্তিক ভাগ করা দরকার। অতি প্রকোপ আলা যে এলাকা, মধ্য মাঝারি এবং মৃদু বা কম আক্রান্ত এলাকা, আমরা কিন্তু মোটা দাগে বলেছিলাম। তখনও এই কনসেপ্টটা ইন দ্য মান্থ অফ এপ্রিলে রেড, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন জোন, এইটাতে আসে না। এটা হলো আরো পরের দিকে ডেভেলপমেন্টটা। এবং এখানে পার্টিকুলারলি আইটি মন্ত্রণালয় A2I যে তাদের যে একটা পার্টিকুলার প্রোগ্রাম, তার মাধ্যমেই ওরা কি তারা এই অঞ্চলটাকে ভাগ করার যে পরিকল্পনা নেয়, সেখানে আমরা বলেছিলাম যে জনস্বাস্থ্য যারা বিশেষজ্ঞ তাদের it's a mathematical calculation. There are many things which are actually an integral part of actually making this ডিভিশন। তো আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি ১৯ জনের, আমাদের কিন্তু ৬টা সাব কমিটি আছে। একটা সাব কমিটি হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি। আবার স্বাস্থ্য অধিদপ্তরে কিন্তু ৮ জন পাবলিক হেলথ এক্সপার্ট বা অ্যাডভাইজার্স আছে। তো আমরা আবার কম্বাইন্ডলি একটা বসছিলাম এটার ব্যাপারে, এবং এই কমিটি আমাদের এই পার্টিকুলার এই সাবগ্রুপ সরকারের সাথে কাজ করছে, যার ফলে এক্স্যাক্টলি আমার জানা মতে এখন পর্যন্ত কিন্তু পিন পয়েন্ট করা হয়নি যে কোনটা রেড, কোনটা ইয়েলো, কোনটা গ্রিন। ইট ইজ অলমোস্ট অন দ্য পয়েন্ট অফ ফাইনাল ডিসিশন, বাট ফাইনালি এটা কিন্তু এখনো আরেকটু কিছু কাজ বাকি আছে, যেটা আমার নলেজে বলে আর কি। না, এখানে তাহলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং তাদের ওয়েবসাইটে কিন্তু এই ধরনের জিনিস দেয়া হয়েছে, যেমন ঢাকা শহরকে আপনার ৩৮টি থানাকে এখানে এটা ক্লিয়ার করা দরকার। আমি একটু ক্লিয়ার করে দিই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমাদের corona.gov.bd-তে আমাদের সারা দেশে যখন বিচ্ছিন্নভাবে রোগী আইডেন্টিফিকেশন হচ্ছিল, তখন সারা দেশকে আপনারা দেখেছেন যে আমরা ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে
ইভেন বাড়ি, রাস্তা, বিভিন্ন জায়গায় যে লকডাউন করতাম, সেই ডাটাটা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে বা A2I এর বা আমাদের সরকারের যে ওয়েবসাইট corona.gov.bd, সেটাতে দীর্ঘদিন থেকেই আছে। এবং আজকে কোনো কোনো গণমাধ্যম জোনের সাথে, জোন ভাগ করার সাথে সেটা মিলিয়ে ফেলে সেটা প্রচার করছে। আসলে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অনেক পুরনো, এখন যে ঢাকায় বাংলাদেশকে 50টা জেলা কিংবা ঢাকায় 22, এগুলি আসলে ঠিক করা হয় নাই। নতুন ডাটা, এগুলি পুরনো ডাটা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, কেউ কেউ তাদের ভুল স্বীকার করেছেন এখন পর্যন্ত, এবং আমাদের ওই ডাটাটা আসলে আপডেটেড ডাটা না, এবং ওটা ছিল যে থানা ভিত্তিক, জেলা ভিত্তিক বিভিন্ন সময় যে লকডাউন কার্যক্রম গুলা গত মার্চের পর থেকে আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছিলাম, যেখানে করোনা রোগী শনাক্ত হচ্ছিল, সেই ডাটাগুলা এটা প্রতিদিনই আমাদের আপডেট হয়, এবং সেটার সাথে কিন্তু এই জোন ভাগ করার ডাটার সাথে কোনো সম্পর্ক নাই। এবং আলমগীর ভাই, একটু জানার জন্য বলছি, তাহলে যে অনেক জেলা আপনার আলাদা করে তারা লকডাউন করছে, যেমন কক্সবাজারে করেছে গতকাল, তারপর নোয়াখালীর কয়েকটি থানা করা হয়েছে, চৌমোহনী থানা, বেগমগঞ্জ করা হয়েছে, তারা কিসের ভিত্তিতে এই লকডাউন গুলো করছে? আচ্ছা, এটার সাথে আসলে জাতীয়ভাবে যে সিদ্ধান্ত লকডাউন বা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনের সাথে সেটার কোনো সম্পর্ক নাই আসলে। এটা বা স্থানীয় পর্যায়ে কোনো কোনো জেলায় তারা মনে করেছে তাদের এখন এখানে রেড জোন ডিক্লেয়ার করলে তাদের জন্য কন্ট্রোল অ্যাক্টিভিটি চালাতে সুবিধা হয়, বিশেষ করে যেটা কক্সবাজারে হয়েছে সেটা সম্পর্কে আমরা বিস্তারিতই জানি, এবং নোয়াখালীর চৌমুহনীতে যেটা হয়েছে সেটাও। এটা হলো স্থানীয় পর্যায়ে আমাদের যে লকডাউন কার্যক্রম চলছিল। এখন যেহেতু জোনিং এর কথা আসছে, কেউ থেকে রেড জোন ডিক্লেয়ার করে কাজ করছেন, কিন্তু এটার সাথে আসলে আমাদের জোনিং কার্যক্রমের এখনো তেমন কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয় নাই। এবং এটার সাথে আমরা যে ডেফিনেশন গুলো ঠিক করে দিচ্ছি, সেই ডেফিনেশন গুলাও এখন আমাদের জেলা পর্যায়ে আসলে বিস্তারিতভাবে এখনো ডিসেমিনেশন হয় নাই, সেগুলির উপর কাজ করছে আমাদের প্রফেসর শহীদুল্লাহ স্যার। যেটা বললেন যে এটা প্রিলিমিনারি একটা কাজ করে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি অ্যাপ্রুভ হয়ে আসে, এবং আমাদের সাথে আমরা স্বাস্থ্য অধিদপ্তর যেমন কাজ করছি, আমাদের মন্ত্রণালয় কাজ করছে, এখানে ICT মন্ত্রণালয় কাজ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে, অর্থাৎ এটা একটা মাল্টি সেক্টরাল কাজ, এবং ইমপ্লিমেন্টেশনটা সহজ না, কারণ আমাদের লোকাল গভর্নমেন্টের ব্যাপক অংশগ্রহণ আছে এখানে, বিশেষ করে পৌর কর্পোরেশন এবং পৌরসভাগুলা। এটা যেটা প্রচারিত হচ্ছে আচ্ছা, আমি একটু ডাক্তার মোজাহিরুল হক আপনার কাছে যাই। এই যে জোনিং সিস্টেম করা, এটা কি আর বাংলাদেশে তাহলে কিভাবে এটি হতে পারে? ধন্যবাদ আপনাকে। এই জোনিং কনসেপ্টটা বাংলাদেশের জন্য নতুন না। আমরা এপ্রিল মাসে বাংলাদেশের ব্যাপারে যখন বলা শুরু করি, আই স্টিল রিমেম্বার, আমিও এই কথাটা বলেছিলাম যে বেশি সংক্রমিত জায়গাগুলিকে আলাদা করে সেখানকার কিছু কৌশল ঠিক করতে হবে, কিভাবে এটাকে কন্টেইন করা যায়, মধ্যম এলাকাগুলিকে কন্টেইন করার জন্য কি কৌশল ঠিক করা যায়, আর যেই এলাকাগুলিতে সংক্রমণের মাত্রা একেবারেই কম বা একেবারে নাই কোনো কোনো জেলায়, এটা আমি বলছি এপ্রিলের শেষের দিকের কথা, যখন মাত্র 12টি জেলায় সংক্রমণ হয়েছিল, 52টি জেলায় সংক্রমণ একেবারেই হয়নি, জিরোর মতো ছিল, ইফ আই রিমেম্বার কারেক্টলি। তো সেই সময়ে এই প্রস্তাবটা আমিও দিয়েছি কোথাও, যে এখনই যেই জেলাগুলিতে সংক্রমণ হয় নাই একেবারে বা একেবারে কম, সেই জেলাগুলিতে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে, শুধুমাত্র যারা সংক্রমিত হয়েছে তাদেরকে আমরা আইসোলেট করে তাদেরকে আমরা আইসোলেশনে নিয়ে যাবো, চিকিৎসা দেব, তাদের সংস্পর্শে যারা আছে কোয়ারেন্টাইনে নিব। এটা হলো সবুজ জোন। আর ইয়েলো জোনের ব্যাপারে বলার আগে আমি একটু লাল জোনের কথা বলে নিই। তখন কিন্তু নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকা জেলায় শুধুমাত্র বেশি সংক্রমণের সংখ্যা ছিল, এবং এই জায়গাটাকে আমরা রেড জোন আলাদা করে আমরা এই জায়গাটার উপরে একটা ইন্টেন্সিভ টেস্টিং করে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো, শনাক্ত করে তাদের জন্য ওই আগে যে ব্যবস্থাটা বললাম সেই ব্যবস্থা নেওয়া, পাশাপাশি আর যারা কন্ট্যাক্ট ট্রেসিং এ বেরোয় আসবে তাদেরকেও আবার সেই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে নিয়ে আমরা চাচ্ছিলাম সুস্থ লোকগুলিকে আলাদা রাখা, নতুন করে যাতে কোনো রকম সংক্রমিত না হয়। ইয়েলো জোনের ব্যাপারে যেটা আমাদের কথা ছিল যে এইখানে সংখ্যায়
খুব বেশিও থাকবে না, কমও থাকবে না, কিন্তু আমরা তাদেরকে যদি উপজেলা ওয়ারি ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে একটা উপজেলায় না 5 থেকে ডক্টর 15 মুজাহের, এখনকার বাস্তবতায় কি এটি মানে কাজ করবে কিনা? এখনকার বাস্তবতায় আসলে টেকনিক্যাল পিপল, আমরা এই শহীদুল্লাহ সাহেব আছেন, আলমগীর সাহেব আছেন, আমাদের তিনজনের মত, আমাদের চিন্তাটা এক, কিন্তু পথটা ভিন্ন হতে পারে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আজকে, আমি বলবো দ্যাট দি অনলি ওয়ে লেফট ফর বাংলাদেশ, তা হলো এই জোনিং, অনলি ওয়ে লেফট। কারণ আমরা অলরেডি সংক্রমিতের মাত্রা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে গেছে। এখন কঠোরভাবে আমরা 3 ধরনের স্ট্র্যাটেজি বা কৌশল ঠিক করে যদি সংক্রমণ থামাতে না পারি আর সংক্রমণ সীমিত করতে না পারি, তাহলে আমাদের একটা ভয়ঙ্কর অবস্থার দিকে যাব আমরা, এবং যেইটা সামাল দেয়া আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা আছে এখন, সেটার পক্ষে কোনো সম্ভব হবে না। চাপ পড়বে এবং সেই চাপের কাছে আমাদের মানুষের নথি স্বীকার করতে হবে, তার মানে আমাদের মৃত্যুর ঝুঁকি নিতে হবে আমাদের বহু মানুষের। দিস ইজ দ্য অনলি ওয়ে লেফট এখন। আমি একটু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনারা যেহেতু কারিগরি কমিটির মূল কমিটির এবং আপনারা কিন্তু সিনিয়র পার্সনরা এখানে আছেন এবং আপনারা বিভিন্ন প্রস্তাবনা দেন, যেটি আলোচনা মানে হচ্ছে এবং হয়েছে, গত সপ্তাহে আমরা যখন এই টকশো করছিলাম, আমাদের এক মন্ত্রী উনিও বলেছিলেন যে আমরা 3টি জোনে বিভক্ত করব, সেটি পরামর্শ কমিটির আমাদের প্রস্তাব রয়েছে, রেড, ইয়েলো এবং গ্রিন জোন। তো এই যে জোনিংটা আপনারা বলছেন, আপনারা আসলে কি চিন্তা করেছিলেন, কিভাবে জোনিংটা হলে এই যে সংক্রমণটা ঠেকানো যায়? প্রফেসর মাজহারুল হক স্যার একটু আগে যে কথাটা বললো, আলমগীরও এখানে আছে, ডক্টর আলমগীর, আমরা কিন্তু একই টোনে কথা বলবো যে জোনিংটা খুব প্রয়োজন। জোনিং এর উপরে নির্ভর করে আপনার কর্মকৌশল নির্ধারণ করতে হবে। তার মানে রেড এলাকার জন্য একটা কর্মকৌশল, ইয়েলোর জন্য একরকম, গ্রিনের জন্য। কিন্তু যেটা বলার চেষ্টা করছি যে আমাদের সময় লাগছে কেন, মানে যদি আপনি খুব পারফেকশনিস্ট হতে চান, তাহলে আপনার বেশ কিছু এলিমেন্টস আছে যেটাকে কনসিডার করতে হয়। রেড, ইয়েলো, এমনকি ইভেন ঢাকার সব জায়গায় কিন্তু এখন একবারে রেড হবে না, এর পকেট হবে কিছু রেড, কিছু আসবে ইয়েলো। তো যেটা বলা দরকার যে এইটা খুবই দরকার, আমরা কিন্তু এইটাই গভর্নমেন্টকে বলেছি করতে হবে। কিন্তু আমরা যেটা করেছি যে আমাদের পরামর্শটা ডিজি অফিসের টেকনিক্যাল কমিটির পরামর্শ একসাথে হয়ে A2I হয়ে যে মানে যেটাকে বলছি ইনফরমেশন টেকনোলজি মিনিস্ট্রি, এটার মধ্যে একটা সমন্বয় করে আলটিমেটলি গভর্নমেন্টকে দেওয়া, সো দ্যাট উই বিকাম মোর অ্যান্ড মোর কাইন্ড অফ এ মানে কারেক্ট অ্যান্ড প্রেসাইজ হতে পারে। আবার সবসময় মনে রাখবেন এটা কিন্তু চেঞ্জ হবে, আবার কখনো ইয়েলো রেড হতে পারে, রেড ইয়েলো হতে পারে, বাট দিস ইজ, আমি একমত যে এটা খুবই মানে ফর আওয়ার ওয়ে ফরওয়ার্ড। এই কর্মকৌশলে যেতে হবে, যখন আপনি জীবন এবং জীবিকার ভারসাম্য রাখবেন, তাহলে গ্রিন জোনে একরকম থাকবে, রেড জোনে একরকম থাকবে, ইয়েলো জোনে একরকম থাকবে, সেভাবেই দেশটা চলবে। না, এখানে মানে মূল বিষয়টা হচ্ছে কি, আপনারাও চাচ্ছেন যে একটা জোনিং সিস্টেমটা হোক, যেটা হচ্ছে সংক্রমণটা এখন ঠেকানো যাবে, যেমন জীবন এবং জীবিকার 2টি বিষয় আমাদের মধ্যে একটা কম্প্রোমাইজ করতে হবে। তো আপনি যেটা বললেন যে কোনটি রেড হবে, কোনটি ইয়েলো হবে, কোনটি গ্রিন হবে, সেটি একটি বিষয়। আপনার বিবেচনায় রেড কোন কোন জায়গাগুলো হওয়া উচিত এবং এটার প্যারামিটারটা কি এবং ভিত্তিটা কি হতে পারে? যেটি আমরা এই শুনেছিলাম যে প্রতি 1 লাখে যদি 40 জন সংক্রমিত হয়, সেক্ষেত্রে সেটা রেড হতে পারে। আপনারা কি এইরকমই চিন্তা ভাবনা করেছেন কিনা, প্রস্তাব দিয়েছেন কিনা? এটা হলো প্রাথমিকভাবে মোটা দাগে যেটা একটা ক্যালকুলেশন, যে প্রতি 1 লক্ষে 40,000, কিন্তু কখনো কখনো এর সঙ্গে আপনার আরো কিছু এলিমেন্ট যোগ করা। ওই জন্য আমি একটা কথা বলতে চেষ্টা করব যে আমাদের অনেক সময় সবকিছুর মধ্যে একটা তাড়াহুড়া ভাব থাকে এবং একটা হেস্টিনেস, যেটা অনেক সময় আপনার অ্যাকচুয়াল মানে যেটাকে বলা হয় যে পথ নির্দেশে বাধাগ্রস্ত হতে পারে। অ্যাজ আই সেড যে এইটার জন্য পাবলিক হেলথ এক্সপার্টরাই হচ্ছে মেইন, এবং তারা কাজ করছে অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট, এবং আমার যারা মতে এটা অলমোস্ট নিয়ার টু দ্য কমপ্লিশন। হোপফুলি ইন ফিউ ডেজ টাইম আমরা একটা জেনে যাব। সো আপনি যদি আমাকে এই মুহূর্তে প্রশ্ন করবেন যে কোনটা লাল কোনটা ইয়েলো, আমি টেকনিক্যাল কমিটির সভাপতি হিসাবে আনটিল আনলেস ইট ইজ টোটালি বিং অ্যাকসেপ্টেড বাই ইচ অ্যান্ড এভরি স্টেক হোল্ডার, আমার পক্ষে বলাটা ঠিক না। এপ্রিল মাসের শেষের দিকে এই প্রস্তাবটা আমি দিয়েছিলাম, এবং তখন আমি বলেছিলাম যে 100-র নিচে যেই জেলাগুলিতে সংক্রমণ থাকবে সেই জেলাগুলি সবুজ হবে, এবং 101 থেকে 300 সংক্রমণ যেই জেলাগুলিতে থাকবে সেই জেলাগুলিতে ইয়েলো হবে, 300-র উপরে সংক্রমণ যেগুলি থাকবে সেগুলি রেড হবে। এটা তখনকার সময়ে আমার একটা প্রস্তাব ছিল।
আই ওন দ্যাট, এবং এখনো আই ওন দ্যাট। এখন কথা হচ্ছে সংক্রমণ কিন্তু আজকে যদি আপনি দেখেন, আমি আজকে যেটা দেখলাম সেটা হলো 24টা জেলায় 100-র নিচে সংক্রমণ আছে। আমার ভুল হতে পারে, আলমগীর সাহেব ভালো বলতে পারবেন। 24টা জেলায় এখনো সংক্রমণ 100-র কম। তাহলে 24-এর নিচে যদি 100-র কম হয়, আপনি 24টা জেলাকে এখনই গ্রিন ডিক্লেয়ার করে দিতে পারেন। আমি এইটা প্রস্তাবটা রেখেছিলাম এইভাবে যে একটা জেলাকে যদি আমি ধরি, তাহলে সেই জেলার 6 থেকে 9টা উপজেলা আছে। আপনি যদি 100 লোককে 6 থেকে 9টা উপজেলায় ভাগ করেন, তাহলে একটা উপজেলায় খুব একটা বেশি লোক পড়ে না কিন্তু। এবং একটা উপজেলায় 6 লক্ষ লোক যদি ধরি আমি অ্যাভারেজ, 6 লক্ষ লোকের ভিতরে 6টা উপজেলায় যদি আমি ভাগ করে দেই 100 জন লোককে, তাহলে একটা উপজেলায় 15 জনের বেশি পড়ে না। 6 লক্ষ লোকে 15 জন লোককে আমি আইসোলেট করে চিকিৎসার জন্য নিয়ে 5-15, আমি ম্যাক্সিমাম 5 জন করে যদি তারা সংস্পর্শে এসে থাকে, 5-15 75 লোককে আমি একটা উপজেলায় তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাব। তাহলে আমার সেই উপজেলাটা কমপ্লিটলি সেফ। যদি না বাইরে থেকে কোনো লোক সংক্রমিত হয়ে আসে, অথবা বাইরে থেকে কেউ এসে সংক্রমিত করে, তাহলে কি হলো? তাহলে আপনি দেখেন এই যে এখনো আজকে যে 24টা জেলা আছে, এই 24টা জেলায় এটা সবুজ হিসাবে বাস্তবায়ন করা খুবই সহজ। কিন্তু দায়িত্বটা দিতে হবে সিভিল সার্জনকে, কারণ এটা একটা স্বাস্থ্য সমস্যা। আমি প্রথম থেকে বলে আসছি যে স্বাস্থ্য সমস্যা যিনি জেলা স্বাস্থ্য কর্মকর্তা তিনিই দায়িত্বে থাকবেন। হি উইল বি রেসপন্সিবল, হি উইল বি অ্যাকাউন্টেবল। যিনি জেলা ডেপুটি কমিশনার থাকেন এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ থাকেন, আর জেলা কর্মকর্তা যারা থাকেন, তাদেরকে নিয়ে উনি বাস্তবায়ন করবেন এই জোনে কিভাবে এটা সংক্রমণটা কন্ট্রোল করা হয়। তারপরে তার যে আরেকটা দায়িত্ব, সেটা হলো এই জেলার ভিতরে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, সরকারি আছে, প্রাইভেট আছে। তার একটা কাজ হবে এই ডিস্ট্রিক্ট এবং এই সরকারি এবং বেসরকারি যে হাসপাতালগুলি আছে, এইগুলির একটা সমন্বয় ঘটানো ডিস্ট্রিক্ট লেভেলে। আর উপজেলা লেভেলে যেটা করবেন উনি, উপজেলা লেভেলে কিন্তু আমাদের আইসোলেশন সেন্টার অলরেডি তৈরি করা আছে। সুতরাং আমি যে সংখ্যাটা দিলাম আপনাকে, সেইখানে 15 জন লোককে আইসোলেশনে নেওয়া আমার উপজেলায় কিন্তু সেই সুযোগ সুবিধা আছে। আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তিনজনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং তিনজনই বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আর যেটি হচ্ছে যে আমাদের তাড়াহুড়ো না করে বা উপায় নেই, যে আমাদের মৃত্যু প্রতিদিন বাড়ছে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেকে কিন্তু এর মধ্যে মারা গেছেন, অনেকে কিন্তু আক্রান্তও হয়েছেন। আপনারা জানেন এর মধ্যে আমাদের পার্বত্য অঞ্চলের বীর বাহাদুর, তাকে ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়েছে, করোনায় আক্রান্ত হয়েছেন। স্কয়ার হাসপাতালের একজন বড় ডাক্তার আজকে মারা গেছেন। আমাদের সিলেটের সাবেক মেয়র, ওনাকেও ঢাকায় নিয়ে আসা হয়েছে পরিস্থিতি। আর আমাদের একজন সাবেক মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন এই মুহূর্তে। আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করব, যেহেতু আপনারা গুরুত্বপূর্ণ তিনটি ব্যক্তি, অনেক কিছুই আপনাদের কাছে জানার আছে আজকে, এবং দর্শকদের অনেক কিছু জানার আছে। আমরা এই একটু ফিরবো ছোট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা করছিলাম আমাদের দেশের যে জোনিং সিস্টেমে ভাগ করা হবে সেইটি নিয়ে। আপনারা জানেন আমাদের সঙ্গে আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন করোনা নিয়ে সরকার গঠিত কারিগরি কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইইডিসিআর এর বৈজ্ঞানিক কর্মকর্তা ডাক্তার এএসএম আলমগীর, এবং আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মাজহারুল হক। আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আমার মানে মাজহারুল হক, আপনি আপনার বক্তব্য শেষ করতে পারেন নাই, যেটি বলছিলেন যদি বলেন, তারপর আমরা আবার ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এর কাছে যাব। জি, ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটা বলছিলাম যে উপজেলার যে হেলথ কমপ্লেক্সটা আছে, আমি যে হিসাবটা দিয়েছিলাম যে খুব বেশি হলে যেখানে 100 লোক আছে, সেখানে 6টা উপজেলা থাকলে একটা জেলায় 15 জন 16 জনের বেশি লোক হবে না, বা 20 জন হতে পারে, কোথাও কম কোথাও। এই 20 জন লোককে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সের আইসোলেশনের ব্যবস্থা আছে, সেখানে আমরা চিকিৎসা শুরু করতে পারি। চিকিৎসা শুরু করতে বলে আমাদের বেসিক কয়েকটা জিনিস দরকার। সে বেসিক জিনিসটা আমি একটু বলি, যেখানে ওনারা আছেন শহীদুল্লাহ সাহেব এবং আলমগীর সাহেব। যেমন অক্সিজেনটার প্রয়োজন আছে এই জায়গায়। তারপরে একটা হাই ফ্লো নেজাল ক্যানুলার দরকার আছে, দুটো। একটা অক্সিজেন মাস্কের দরকার আছে। আর আছে কি, এই যে অক্সিজেন সিলিন্ডার, যেটা অক্সিজেনের কথা আমি বললাম।
এই সাধারণ এই কয়েকটা জিনিস দিলেই আমরা আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা কিছু রেসপিরেটরি ডিস্ট্রেস পর্যন্ত আমরা দিতে পারি। তারপরে একটা অ্যাম্বুলেন্স সিস্টেম থাকলে তাকে আমরা নিয়ে যেতে পারি কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটালে, যেখানে আইসিইউ বেড থাকবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আইসিইউ বেডের কথা ডিস্ট্রিক্ট হসপিটালে এনশিওর করতে বলেছেন, এবং আমরা যদি এটা এনশিওর করতে পারি তাহলে আমাদের যে চিকিৎসার সাইকেলটা, সিস্টেমটা উপজেলা থেকে ডিস্ট্রিক্ট পর্যন্ত একটা সুন্দর সিস্টেম করে আমরা কিন্তু প্রাথমিকভাবে আমি বলবো যে একটা গ্রামীণ বিরাট জনগোষ্ঠীকে 400, আমার ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমার মনে হয় 492টা বোধহয় আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, আলমগীর সাহেব ভালো বলতে পারবে। সুতরাং আমরা সারা দেশের প্রাথমিক যে চিকিৎসা আজকে করোনার জন্য আমাদের জনগণের যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অক্সিজেন এবং অ্যাকম্প্যানিং যে জিনিসগুলি, এইটা এনশিওর করতে পারলেই কিন্তু আমরা চিকিৎসা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনতে পারবো কোভিড-19 চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। আলমগীর ভাই, আপনি কি যদি বলেন যে প্রস্তাবগুলো দেয়া হলো সেটা কি সম্ভব আর কিনা আসলে? আচ্ছা, প্রথমে একটু জোনিং সিস্টেম পড়ে যে মাজার স্যার যেটা বলেছেন সেটা আসলে ব্রড স্পেক্ট্রে বলেছে। আমরা কিন্তু এত ম্যাক্রো লেভেলে কাজ করছি না, আমরা আরো মাইক্রো লেভেলে কাজ করছি। প্রফেসর শহীদুল্লাহ অনেকটুকুই জানেন এটা। আমরা ঢাকা সিটিকে আলাদা করে এবং জেলা এবং উপজেলা পর্যায়ে, যদি আমার কোনো নির্দিষ্ট উপজেলায় আমার বেশি রোগী থাকে সেটাকে আমরা রিজন ডিক্লেয়ার করবো, আমরা পুরো ডিস্ট্রিক্টে করবো না। সো এবং পুরো জেলার যদি কোনো একটা ইউনিয়নের মধ্যে আমার ওই রোগীর কনসেন্ট্রেশন বেশি হয় আমরা সেটাকে ডিক্লেয়ার করবো। এই হিসাবে এই জন্য মাইক্রো লেভেলে কাজ হচ্ছে দেখে আসলে বেশি লিঙ্ক করছে, এবং আমাদের এক্সপার্ট কমিটি, বিভিন্ন গ্রুপের এক্সপার্ট কমিটি এগুলি আসলে কত রোগী 100,000 হলে আমরা রেড জোন ডিক্লেয়ার করবো, এগুলির একটি ডেফিনিশনে অলরেডি পৌঁছে যাচ্ছেন। এখন পরবর্তী পর্যায়ক্রমে আপনারা দেখবেন সেটা। আর যেটা উপজেলা ভিত্তিক, আসলে স্যার যেটা বলেছেন, আমাদের প্রায় 430টার মতো উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। আমাদের জেলা সদরে যেহেতু আমাদের কোনো হেলথ কমপ্লেক্স থাকে না, 64 জেলার সদর উপজেলা বাদ দিলে অন্য জায়গায় আমাদের সব জায়গায় হেলথ কমপ্লেক্স আছে। এবং প্রথম দিকে কিন্তু আমরা এটা জানুয়ারির শেষের সপ্তাহে কিন্তু আমরা প্রত্যেকটি উপজেলায় অন্তত পক্ষে 5টি আইসোলেশন বেড তৈরি করার জন্য এবং জেলা পর্যায়ের হাসপাতালে প্রথম দিকে প্রাথমিক ধাক্কা সামলানোর জন্য করেছি। এটা আমাদের প্রফেসর শহীদুল্লাহ স্যার বিভিন্ন জায়গায় বলে, এবং আমার খুবই প্রিয় কথা সেটা হলো যেটা মাজার স্যার বলছেন যে আমাদের আসলে যত বেশি অক্সিজেনের জোগাড় করা যায় সেটা হলো সবচেয়ে বেশি জরুরি। আমরা অনেকে আইসিইউ ভেন্টিলেশনের কথা অনেক প্রচুর পরিমাণ বলি। পৃথিবীব্যাপী এই কোভিড-19 এর সময় ভেন্টিলেশনের ইউজের অভিজ্ঞতা একদমই সুখদায়ক নয়। এটা কোথাও কোথাও 10%, কোথাও কোথাও 5% ভেন্টিলেশন থেকে ফেরত আসছে। নিউ ইয়র্কে বোধহয় একটু 20-এর বেশি। এই জন্য আইসিইউতে নেওয়ার আগে যে চিকিৎসাটা সেটা হলো হাইপ্রো অক্সিজেন, কিংবা আমাদের চিকিৎসকরা বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন করে দিয়েছেন, সেটা অক্সিজেনের যত বেশি জোগাড় করা যাবে ডেফিনেটলি সেটা আমাদের সবার জন্য মঙ্গলজনক। এবং আসলে কোভিড-19 এর ক্ষেত্রে একটা জিনিস আমরা অনেকেই ভুলে যাই, যখন আমরা আক্রান্ত হই, আমার প্রতিবেশী আক্রান্ত হয়, যে এখানে শতকরা 80 থেকে 85% রোগীর হাসপাতালের সেবারই প্রয়োজন হবে না। কিন্তু হোম আইসোলেশন সেটা যদি আমি স্ট্রিক্টলি মেনটেন না করি তাহলে আমাদের পরিবারের সদস্যরা আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং সেখানে যদি বয়োজ্যেষ্ঠ সদস্য থাকেন, আপনারা জানেন 60 যে কোনো ব্যক্তি কিন্তু ঝুঁকিপূর্ণ ব্যক্তি এবং জটিলতায় পড়ে যেতে পারেন, কিংবা যাদের কোমরবিডিটি আছে। এগুলিতে হোম আইসোলেশনটা আমরা বলি যে মেনটেন করবেন, কিন্তু আমাদের একটা প্রান্তিক জনগোষ্ঠীর এক বাড়িতে 5-6 জন 7 জন 10 জন লোক থাকে। একজনকে যদি বলি আপনার হোম আইসোলেশন, তার কোনো থাকার জায়গা নেই। এই জন্য আমাদের এখন যেটা হচ্ছে যে কোভিড নন কোভিড একসাথে ট্রিটমেন্ট হয়ে আলাদা সেকশন হয়ে আমাদের জেনারেল ওয়ার্ড গুলো কিন্তু আমাদের এই আইসোলেশনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা যেসব বড় হাসপাতাল তৈরি করছি সেখানে আমার আইসিইউ না থাকুক, অক্সিজেন না থাকুক, কিন্তু আইসোলেশন করে রাখার মতো একটা ফ্যাসিলিটিস আমাদের থাকতে হবে। কারণ অক্সিজেন সিলিন্ডারের কথা যেটি বলছিলেন, আসলে অক্সিজেন সিলিন্ডার কিন্তু বিশাল একটা ঘাটতি তৈরি হচ্ছে, এবং এটির দাম অনেক চড়া হয়ে গেছে, এটা সহজলভ্য নয়। এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে বিষয় নিয়ে আপনার কাছে বেশি আসলে জানার প্রসঙ্গ আসে, যে জোনিং সিস্টেম, এটা তো আসলে আমাদেরকে যেতেই হবে। আপনারা সেই ধরনের কথা বলেছেন, এখন সরকার সেটি যদি গ্রহণ করে এবং সেই সিস্টেমে গেলে হবে। কিন্তু এখানে কথা থেকে যায় যে
যেমন ঢাকা শহরের কথা, এখানে যদি জোন সিস্টেম করা হয়, কোনো একটা এলাকাকে রেড করে আরেকটা এলাকাকে ইয়েলো করা, সেটা কি এই শহরের এত জনবহুল এলাকা কি এটি আসলে বাস্তবসম্মত হবে কিনা, সেটি কার্যকর করা যাবে কিনা? আমার মনে হয় যাবে, বিকজ আমি যেসব আমার মনে রাখতে হবে যে আমাদের যে কমিটিটা একটা বিভিন্ন বিষয়ের এক্সপার্টদের দিয়ে, তো আমাদের একটা এক্সপার্ট আছে পাবলিক হেলথ অ্যান্ড এপিডেমিওলজি গ্রুপ, তারা কাজ করছে এবং তারা বলেছে যে এটা করা সম্ভব এবং করতেই হবে। আমি যেটা বলার চেষ্টা করব, কিছুটা প্রথমে আপনি যে কথাটা বলেছিলেন যে আমাদের হারিডলি করা উচিত, আসলে আমরা নিজেরাই মাঝে মাঝে বলি যে উই আর অ্যাকচুয়ালি রানিং আউট অফ টাইম। কারণটা হলো যে আপনি অত্যন্ত সুন্দরভাবে বলেছেন যে অসংখ্য যে পরিচিত লোক আমাদের মারা যাচ্ছে। আমি একটু আগে বললাম আমার একটা হলো মেডিকেল কলেজে বন্ধু কিছুদিন আগে মারা গেছে, আজিজুর রহমান রাজু। আজকে আমার স্কুল ফ্রেন্ড আরিফ আহমেদ মারা গেল। আমার টিচার প্রফেসর এস.এম. গোলাম কিবরিয়া কিছুদিন আগে মারা গেল। এবং আমাদের অনেক পরিচিত আসলে, এবং আপনাদের সবারই তাই। তো আসলে এখন দ্রুততার সাথে কাজ করতে হবে। আমি কিছুটা রিলেট করব, কিছুটা আগে আমাদের প্রফেসর মাজুরুল হক স্যার যেটা বললেন এবং ডক্টর আলমগীর রাইটলি মেনশন করছেন যে এই জোনিং এর সঙ্গে কিন্তু আবার একটা জিনিস জড়িত, যে আপনি কোথায় কেমন ব্যবস্থাপনা রাখবেন। তার একটি হলো চিকিৎসা ব্যবস্থাপনা। কারণ আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি, এটা বলতে কোনো লজ্জা নেই, যে আমরা দেখেছি যে কোভিড নন কোভিডের নামে একটা রোগী একবার একটা হাসপাতালে গিয়েছে, বলছে যে আপনি তো কোভিড মনে হয়, আপনি কোভিডে যান। কোভিড হাসপাতাল বলেছে আপনার সনদ কোথায় যে আপনি কোভিড পজিটিভ, আপনাকে নেব না। পথে পথে ঘুরে মারাও গেছে। কোভিড রোগটা এমন একটা যে আমাদের প্রত্যেকদিন নতুন নতুন শিক্ষা দিচ্ছে, আমাদের দেশের জন্য না, হোল ওয়ার্ল্ডে আমরা শিখছি। পৃথিবীর অন্য দেশেও কেউ কেউ করছিল প্রথমে কোভিড নন কোভিড, পরে বলে না একই হাসপাতালে হতে হবে। আজকে আমরা সেখানে গেছি। আচ্ছা, যখন গেলাম আমরা, তখন আমাদের একটা প্রস্তাব ছিল যে ডিজি অফিসে একটা কন্ট্রোল রুম থাকবে। নেটওয়ার্কিং অফ দ্য হসপিটাল ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। কারণটা হলো যে একটা রোগী যেন জানবে, এবং একটা অ্যাপ থাকবে, রোগী প্রথমেই জানবে যে কোন হাসপাতালে গেলে আমি সিটটা পাবো। কিন্তু কি হচ্ছে এখন, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে অনেক সময় তাকে ঘুরতে হচ্ছে। এমনকি একটা হাসপাতালে যখন গেল সে বলে যে আমাদের সিট নাই, ওই হাসপাতাল কিন্তু ওই নেটওয়ার্কিং এর মাধ্যমে বলে দেবে যে আপনি অমুক হাসপাতালে গেলে সিটটা পাবেন, তাহলে রোগীর ভোগান্তিটা কমবে। আমরা এও বলেছি যে কয়টা লাগবে অ্যাম্বুলেন্স, সরকার যদি এই অ্যাম্বুলেন্সগুলোর মাধ্যমে একটা রোগীটাকে ট্রান্সপোর্টও করে দেয়, কারণ একে এখন তো তাকে খুঁজতে হবে একটা ট্রান্সপোর্ট। দ্বিতীয় যেটা অক্সিজেনের কথা বলা হলো, আমরা ভীষণ এই আসলে উই আর অলসো লার্নিং। প্রথম দিকে মনে হয়েছে হাই মানে ফেস মাস্ক অক্সিজেন, তারপরে না হয় কাউকে কাউকে আইসিইউ লাগবে। ডক্টর আলমগীর নাইসলি বলেছেন আইসিইউর এক্সপিরিয়েন্স অ্যারাউন্ড দ্য গ্লোব ইজ ডিফারেন্ট। আইসিইউতে 100টা রোগী উঠলে 10 থেকে 15টা রোগীকে আমরা ফেরত আনতে পারি, বাকিগুলো আসে না। তার আগে যেটা হাই ফ্লো নেজাল ক্যানুলা অক্সিজেন ইজ দি অ্যান্সার। আমরা জানি বরিস জনসন যখন চিকিৎসা নিয়েছিলেন ইংল্যান্ডে, ওনার দুই রকম মত আসছে, কেউ বলে ভেন্টিলেটর তুলবে, এক গ্রুপ বলে ভেন্টিলেটর তুলবে না। অ্যান্ড আলটিমেটলি উনি কিন্তু ভেন্টিলেটর যান নাই, উনি হাই ফ্লো নেজাল ক্যানুলা অক্সিজেন পেয়েছেন। এইটার একটা বাংলাদেশে আছে, কিন্তু অনেক স্বল্পতা আছে। আমরা সরকারকে বলেছি দ্রুততার সাথে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যখন 30 মে আমরা দেখা করি, যখন এটা বলি উনি তখন তৎক্ষণাৎ বলেছে যত তাড়াতাড়ি পারো কয়েকশো হাই ফ্লো অক্সিজেন এই ডিভাইসটা নিয়ে আসতে। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে জানাতে চাই, প্রায় 500 হাই ফ্লো নেজাল ক্যানুলা ডিভাইস খুব শিগগিরই এসে যাবে। এবং এইগুলো যদি বিভিন্ন হাসপাতালে যদি আমরা আস্তে আস্তে তার লোড অনুযায়ী বা পেশেন্ট ডিলিং ক্যাপাসিটি অনুযায়ী ডিস্ট্রিবিউট করা হয়, তাহলে রোগীদের জন্য একটা বড় ধরনের উন্নতি হবে। বিকজ অক্সিজেন মেডিসিন দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা জানেন যে কেউ বলতে পারবে না কোন পার্টিকুলার মেডিসিন কি কাজ করছে। এখন পর্যন্ত প্রুভেন কোনো মেডিসিন ওইভাবে আসে না যে এটা দিলেই ধন্বন্তরী একটা কাজ করবে। আপনি যে বললেন যে 500 অক্সিজেন আসছে, আর সেটা কি যথেষ্ট? আমাদের তো রোগীর সংখ্যা অনেক বেশি এবং ম্যাক্সিমামই তো আপনার অক্সিজেন লাগছে। এটার আসলে একটু স্বল্পতা আছে, মানে সবকিছু হোল ওয়ার্ল্ডে তো এখন চট করে, আপনারা জানেন যে পৃথিবীর কোনো দেশ কিন্তু কোনো জিনিস এক্সপোর্ট করে নিষিদ্ধ করে দিয়েছে, যার ফলে এই চট করে চাইলে হবে না। এর মধ্যে অনেক কথা আছে যে তারপরও যদি 500 ইমিডিয়েটলি আসে, তারপরে বাকিটা তো প্রক্রিয়া দিন। ফার্স্ট ট্র্যাকে 500 আসতেছে, যেটা আমি মনে করি কিছুটা হলো আমাদের একটা মানে ইট উইল গিভ আস সাম কাইন্ড অফ রেসপাইট, বা কিছুটা স্বস্তি দেবে। না, এখানে কি কোনো ধরনের ওই আসতে যে দেরি হওয়া, আমলাতান্ত্রিক জটিলতা, এগুলো কি কাজ করছে কিনা? আর একদমই নাই। কারণ এটাকে আমি বলেই ফেলি, এখানে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এইটাকে কোন রকম জটিলতা
জটিলতা এটার মধ্যে নাই, যার ফলে এইটার বলার 2-3 দিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এইটা যারা এইটা সাপ্লাই দেওয়ার ভেন্ডার তাদের সঙ্গে যোগাযোগ করে এটা প্রক্রিয়াধীন আছে। আমরা আরেকটা যেটা বলেছিলাম যে আমাদের কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেটা এখন সরকার গ্রহণ করেছে, কাজ করছে, তার একটি হলো যে একটা হলো হাসপাতালের সেবা আর একটা হলো টেস্টিং নিয়ে আপনারা বহু কথা শুনেছেন, মিডিয়াতে কথা বলতে 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 সবাই মানে হাঁপিয়ে গেছে। তো আমাদের টেস্টিং এর আওতা খুব কম ছিল, বাড়ছে, কিন্তু আমি এখনো মনে করি আরো টেস্টিং এর আওতা বাড়ানো দরকার। সেক্ষেত্রে যেটা লাগবে যে আমাদের একটা অবস্টাকল ছিল হচ্ছে টেকনোলজিস্ট কম ছিল। আমার আরটিপিসিআর মেশিন বা অন্য কোনো নতুন ডিভাইসে যদি খুব হাই থ্রুপুট সিস্টেমে যদি আমি অসংখ্য টেস্টও করি, কিন্তু আমাদের একটা লোকের দরকার, সেটা হলো টেকনোলজিস্ট, এবং সেটা অনেক স্বল্প সময় 3000 পদ সৃজিত হয়েছে এবং এদের নিয়োগও আমরা আশা করছি আগামী 7 থেকে 10 দিনের মধ্যে বাই রোটেশন হবে। এই আমরা যদি টেকনোলজিস্ট পাই তাহলে আমরা একটা অগ্রগতি পাবো টেস্টিং এর ব্যাপারে, আর অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে হাসপাতালে ভর্তি হওয়ার পরে আমরা কিছুটা স্বস্তি বোধ করবো। আপাতত এই দুটো আমাদের খুব বড় টার্গেট বিসাইড জোনিং সিস্টেম। না, কিন্তু এখনো কিন্তু যেটি বলছেন যে আমাদের পরীক্ষা বেশি হওয়া দরকার, কিন্তু কিটের কিন্তু এখনো সংকট আছে, অনেক জায়গায় কিট পাওয়া যাচ্ছে না এবং রেজাল্ট পেতে কিন্তু অনেকদিন লাগছে, আপনার 48 ঘন্টা 72 ঘন্টাও লেগে যাচ্ছে। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আমরা ডক্টর মোজাহারুল হক আপনার কাছেও আসবো, কিন্তু তার আগে আমাদের আরেকটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশে যে 3টি জোনে বিভক্ত করার বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে, সেটি নিয়ে আমাদের সঙ্গে আজকে অতিথি হিসাবে যুক্ত আছেন করোনা নিয়ে সরকার গঠিত কারিগরি কমিটির সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের সঙ্গে যুক্ত আছেন আইইডিসিআর বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম আলমগীর, আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোজাহারুল হক, এবং আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছেন নোয়াখালী জেলার সিভিল সার্জন মমিনুর রহমান। আমরা যেটি নিয়ে আলোচনা করবো, আমাদের আলমগীর ভাইকে হয়তো ছেড়ে দিতে হবে, তার কাছেই প্রথমে আমরা আসবো, একটু জানতে চাই যে কিট নিয়ে আমাদের কিন্তু ল্যাব অনেক তৈরি হয়েছে, কিন্তু কিটের সংকটটি কিন্তু এখনো যায়নি। যেটি একটি বলছিলেন আপনি যে অক্সিজেন সিলিন্ডারের একটি তো সংকট আছে, যেটির আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনি একটি ব্যাখ্যা দিলেন এবং এটি আসছে একটি আশাবাদ শোনালেন। তো কিটের সংকটটা কিন্তু দূর হয়নি। ব্যাপারটা এরকম না, আসলে কিটের সংকট আমাদের নেই। এখন আপনারা জানেন যে সারা পৃথিবীতেই এই কোভিড-19 বা SARS-CoV-2 এর যে পিসিআর পরীক্ষা, এটাতেই সারা পৃথিবীতে পরীক্ষাটা হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন ধরনের কোম্পানি এগুলি তৈরি করছে। আমাদের কাছে যে পরিমাণ কিট আমাদের অর্ডার আছে অনলাইনে অর্ডার, এগুলি হলো যে একসাথে আপনাকে কেউ অনেক দিচ্ছে না। এটা হচ্ছে যে যেহেতু সাপ্লাই চেইনটা সারা পৃথিবী ব্যাপী এখন সমস্যা, আমাদের সংকট নেই, কিন্তু আমাদের অতি দ্রুত অনেকগুলো মলিকুলার বায়োলজি ল্যাব করতে গিয়ে, অর্থাৎ পিসিআর মতো করতে ব্যাপারটা সহজ ছিল না। আমাদের প্রফেসর শহীদুল্লাহ স্যার যেটা বলেছেন যে আমাদের টেকনোলজিস্টের সমস্যা ছিল, আমাদের ট্রেনিং এর সমস্যা ছিল, আমাদের অনেকেই কোনোদিন পিসিআর করে নাই, এরকম লোকজন পিসিআর শুরু করেছে, কিন্তু এই সংকট আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠছি। আরেকটা যেটা ব্যাপার হচ্ছে যে রিপোর্টের ব্যাপারে, রিপোর্ট আসলে হলে যে একটা প্রত্যন্ত অঞ্চলের উপজেলা থেকে জেলা পর্যায়ে এসে ওই জেলা থেকে নির্দিষ্ট ল্যাবে স্যাম্পল গিয়ে জমা হওয়ার পরে সেখানে আবার প্রসেসিং করে রেজাল্ট দিতে 24 ঘন্টা হয় না, এটা আসলে 72 থেকে 76 ঘন্টা লেগে যায়। কোথাও কোথাও স্যাম্পলের হয়তো কোনো কারিগরি ত্রুটির জন্য আমার হয়তো একদিন কাজ বন্ধ থাকলেই কিন্তু আমাদের 500-700 স্যাম্পল জমা হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা হচ্ছে, আমরা কিভাবে এগুলি দ্রুত কাটিয়ে উঠতে পারি আমরা সেটা চেষ্টা করছি। আসলে শুধু যে মেশিন বা ল্যাবরেটরি তৈরি করলেই তো হবে না, সেটা একটা মানসম্পন্ন ল্যাবরেটরি হতে হবে, কারণ নেগেটিভ কিন্তু অনেকের জীবনের পরিবর্তন করে দেয়। আমাদের জানেন যে আমাদের নেগেটিভিটি আছে, আমাদের সোশ্যাল স্টিগমা আছে, তো সেগুলি সবকিছু মিলে এখন একটু দেরি হচ্ছে, এটা আমার মনে হয় খুব শীঘ্রই সেরে যাবে, কারণ
কোনো কোনো ল্যাব শুধু একটা মেশিন নিয়ে কাজ শুরু করেছে এবং অধিকাংশ ল্যাবেই বাই দিস টাইম 2-3টে মেশিন হয়ে গেছে। সো এটা আসলে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরাও চাই যে আমার একটা আহ্বান সবার প্রতি, যে যদি সন্দেহভাজন রোগী হয় তাহলে তার নমুনা যেন সংগ্রহ করা হয়। আমরা এখানে দেখি যে গণহারে একজনের কন্ট্যাক্ট আসলে সবার স্যাম্পল নিয়ে ল্যাবগুলোতে পাঠানো হয়, এটাতে ল্যাবের উপর যে চাপ সৃষ্টি হয় সেটাতেই কিন্তু স্যাম্পল জমে যাচ্ছে। তখন প্রয়োজনীয় পরীক্ষা যে রোগীর, সাসপেক্টেড রোগীর, সেটা করতে দেরি হয়ে যাচ্ছে। সো আমাদের কেস ডেফিনেশন ফলো করে আমরা যদি স্যাম্পল কালেকশন করি, আমরা কিন্তু এই চাপটা আসলে এত বেশি আমাদের থাকবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, ডক্টর আলমগীর। আমরা এখন যাব আমাদের নোয়াখালীর যে সিভিল সার্জন ডক্টর মমিনুর রহমান। মানে আপনারা নোয়াখালীতে 2টি থানাকে আপনারা লকডাউন ঘোষণা করেছেন, সেটি আপনারা কিসের ভিত্তিতে করলেন? যে আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জোনিং সিস্টেমে যাওয়া বাংলাদেশ, সেটির ভিত্তিতে, না আপনারা পরিস্থিতি বুঝে আপনারা নিজের মতো করে করেছেন? মমিনুর রহমান। জি, আমরা আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ আকরামুল করিম চৌধুরী নোয়াখালী 4 আসন এবং নোয়াখালী 3 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মামুনুর রশিদ কিরণ, ওনারা আসলে 2টি আসনের যে আমাদের সংক্রমণের হার তা নিয়ে খুবই উদ্বিগ্ন। এবং বিশেষ করে আমাদের যিনি মাননীয় সংসদ সদস্য সদরের আকরামুল করিম চৌধুরী, উনি প্রথম দিন থেকে গত 3 মাস ধরে খুবই উদ্বিগ্ন, প্রতিদিনই উনি খুব উদ্বিগ্ন থাকেন। এবং আমাদের যে সচেতন মহল যারা আছে নোয়াখালীতে এবং যে সাংবাদিক বৃন্দ যারা আছে, তারাও খুবই উদ্বিগ্ন আমাদের আক্রান্তের হার দেখে। বিশেষ করে আমাদের যে বেগমগঞ্জ উপজেলা রয়েছে, সেই বেগমগঞ্জ উপজেলা আক্রান্তের হার খুবই বেশি। বেগমগঞ্জ উপজেলা আপনার প্রায় 6 লক্ষ অধ্যুষিত। এই 6 লক্ষের মধ্যে আমাদের বেগমগঞ্জে এখন করোনা রোগী আছে 455 জন এবং মৃত্যু আছে বেগমগঞ্জে 17 জন। আর সদর উপজেলায় আক্রান্তের হার হচ্ছে 236 জন এবং এখানেও জনসংখ্যা 6 লক্ষ। এবং বাকি উপজেলাগুলোতেও আমাদের আমরা যে আইডিসি এর যে ডাব্লিউএইচ এর একটা গাইডলাইন দিয়েছিল যে প্রতি 1 লাখে 10 জন করে হিসাব করলে আমাদের প্রায় 6টি উপজেলায় রেড জোনের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু বাকি উপজেলাগুলি সংক্রমণের হার কম এবং এই 2টি উপজেলায় সংক্রমণের হার বেশি, সেজন্য আমাদের আজকে একটি সভা হয়েছে। এই সভায় আমাদের 2 আসনের মাননীয় সংসদ সদস্য, আমাদের জেলা প্রশাসক, পুলিশ সুপার আর সেনাবাহিনীর যিনি কমান্ডিং অফিসার তিনি ছিলেন, র্যাবের আনসার ব্যাটালিয়ন এবং সাংবাদিক সমাজ, উপজেলা আপনারা কি চেয়ারম্যান, নিজেদের সিদ্ধান্তেই, আপনারা যে সর্বস্তরে কমিটি নিজেদের সিদ্ধান্তেই কি এটি করেছেন? শুধু কমিটি না, আমরা সর্বস্তরের যারা আছে নোয়াখালীতে আমাদের যারা শীর্ষ পর্যায়ে আছে সবাইকে নিয়ে আমরা একটি সভা করেছি। বণিক সমিতিকেও আমরা সবাই ছিলেন, বণিক সমিতি পার্টিকুলারলি নোয়াখালী এবং কক্সবাজার, তারা যে লকডাউন ঘোষণা করেছে, বা এটা কিন্তু অ্যাকচুয়ালি অঞ্চল ভিত্তিক, মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তাদের অনেক কিছু পারিপার্শ্বিক জিনিস বিবেচনা করেছে। এখানে যে কতটা ওনারা যে এপিডেমোলজিক্যাল বা পাবলিক হেলথ যে ফর্মুলা, সেটা ওনারা এটাকে ইউজ করেছেন কিনা আমার জানা নাই। যেটা আমার জানা নাই হয়তো উনি দেবেন, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি যে ওনারা কিন্তু নিজস্ব পরিকল্পনা মাফিক তাদের এলাকাকে আরেকটু নিরাপদ রাখার জন্য, এবং মনে করছে তারা যে তাদের সংক্রমণের হার বেশি, সেই ভিত্তিতে তারা এটাকে করেছে। বাট আমি যেটা বললাম যে যেটা সারা দেশব্যাপী একটা ফর্মুলাতে আসলে ঠিক করতে হবে, সেইটা ভিত্তিতে ওনারা করেছেন কিনা যে আমাদের সিভিল সার্জন মহোদয় উনি এটা জবাব দিতে পারবে। বাট এনিওয়ে আলটিমেটলি এটা এখন একটা জিনিস ওনাদের কাছ থেকে যেটা শুনে আমার ভালো লাগলো, যে ওনারা কিন্তু অনেকটা সম্পৃক্ত করেছেন। যে কথাটা আমরা বলছিলাম, এইটা আমি তখন বলি না, এখন বলবো, এই জোন ভিত্তিক যে দেশে কর্মকাণ্ড পরিচালনা, এটা সফল করতে গেলে শুধু সরকার দিয়ে হবে না। মানে আমি যদি সিভিল সার্জন বা শুধু ডিসি কে অথবা পুলিশ এসপি কে বলি, এটা হবে না। এটার করতে আপনাকে কমিউনিটি এনগেজমেন্ট করতে হবে। ওনারা যেখানে খেয়াল করেন বাজার সমিতি নিয়েছেন, আরো যাকে নিয়েছেন, আনটিল অ্যান্ড আনলেস কমিউনিটি এনগেজমেন্ট ইজ দেয়ার, আমি আপনাকে একটা বলতে পারি এই জোনিং সিস্টেমে যেটা আপনি করতে চান সেটা সুচারুভাবে সম্পন্ন হবে না। এখানে আপনাকে লাগবে জনপ্রতিনিধি ওই এলাকার, এখানে আপনার লাগবে রিলিজিয়াস লিডার,
এখানে লাগবে আপনার কোনো শিক্ষক অভিভাবক, তারপরে এখানে লাগবে কোনো যদি ইউথ ক্লাব থাকে তাদের রিপ্রেজেন্টেটিভ, এনজিও থাকলে এনজিও, এমনকি মিডিয়া তারা থাকলেও, এবং আরো হতে পারে, মানে আমি জাস্ট আপাতত কয়েকটা এক্সাম্পল বললাম। এইরকম একটা ইনক্লুসিভ যদি কমিটি না করা হয়, কমিউনিটি এনগেজমেন্ট না করা হয়, তাহলে জোন ভিত্তিক কোনো পরিকল্পনা সেইভাবে বাস্তবায়িত হবে না। সো আমি মনে করি নোয়াখালী কিছুটা হলেও আগাম করে ফেললেও যে কাজটা করেছে এটা ভালো কাজ করেছে ওই সেন্সে। না, এখানে আপনারা যেই প্রস্তাব দিয়েছেন, আমার মনে হয় এই ধরনের স্থানীয় জনপ্রতিনিধি এবং যারা সোশ্যাল ওয়ার্কার আছে এবং সুশীল সমাজের তাদেরকে নিয়ে একটি কমিটি গঠন করার নিশ্চয়ই প্রস্তাব সেখানে আছে। জি অবশ্যই, একদম। আমি বলেছি যে কমিউনিটি এনগেজমেন্ট ইজ ফার্স্ট, শুধু জোন করলে হবে না, একই সাথে এটাও করতে হবে যদি এটাকে সফল বাস্তবায়ন। আপনি রাইট, যে আমরা তাই বলেছি। আচ্ছা, আমি একটু আবার সিভিল সার্জন আপনার কাছে আসতে চাই। যেখানে বিশেষজ্ঞ কমিটি তারা যেই প্রস্তাবটি সরকারকে দিয়েছেন এবং সেটি এখন প্রধানমন্ত্রীর দপ্তরে রয়েছে, সেটি হয়তো কিছুটা পরিমার্জিত এবং সংশোধিত হয়েছে, কিন্তু যে মূল প্রস্তাবগুলো কিন্তু রয়েছে সেখানে একটি বিষয় বলা আছে যে মানে ওই কমিউনিটির যে যারা সবাইকে এঙ্গেজমেন্ট সেখানে জরুরি। আপনারা কি এই যে লকডাউন করলেন, রেড জোন ঘোষণা করলেন, সেখানে কি কোনো ওই এলাকার লোকজনকে নিয়ে কোনো কমিটি করেছেন কিনা যারা এটি বাস্তবায়ন করবে? না, আমাদের তো এমনিতে জেলা উপজেলা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি উপজেলা আমরা আগামী পরশু থেকে লকডাউন করব, সেই দুটি উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সহ উপজেলা পর্যায়ে আগামীকাল দুটি উপজেলাতে সভা হবে। ওই সভায় কমিউনিটি একদম ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত সবাইকে সম্পৃক্ত করা হবে এবং প্রতিটি ওয়ার্ডও কমিটি করা হবে, প্রতিটি ইউনিয়নে কমিটি করা হবে এবং বণিক সমিতির তারা বলেছে যে তারা স্বেচ্ছাসেবক দিবে এবং পৌরসভার মেয়র বলেছেন তিনি স্বেচ্ছাসেবক দিবেন। মোটামুটি কমিউনিটি, আমরা টোটাল কমিউনিটিকে আমরা এনগেজ করেছি। আচ্ছা, এখানে করেছেন যে আপনারা তো দুটি জেলাকে আপনারা লকডাউন করছেন, বাকি জেলাগুলো কি বাকি উপজেলাগুলো কি তাহলে গ্রিন জোন হিসেবে কিন্তু আপনারা ডিক্লেয়ার করেছেন কিনা, এবং এই যে এটার যেগুলো আপনারা রেড জোন ঘোষণা করলেন এবং গ্রিন জোন, দুইটার মধ্যে সমন্বয় কিভাবে হবে? আমাদের একটি উপজেলা, যে আমি যে ডেফিনেশন বলেছি সেই ডেফিনেশন অনুযায়ী একটি উপজেলা আপনার গ্রিন জোনে পড়ে আর দুইটি উপজেলা ইয়েলো জোনে পড়ে, বাকি উপজেলাগুলি রেড জোনে পড়ে। কিন্তু যেহেতু ওই উপজেলাগুলিতে এখনো সংক্রমণের হার অত বেশি না, এই দুইটি উপজেলার তুলনায় অত্যন্ত কম আছে, সেই তুলনায় আমরা ওগুলিকে এখন অবজারভেশনে রেখেছি। যদি ওইগুলিতে পরবর্তীতে যদি দেখি যে সংক্রমণের হার দ্রুত বাড়ছে, তখন আমরা সেই উপজেলাগুলিকে পর্যায়ক্রমে আমরা নিয়ে আসবো। এটিকে সবাইকে নিয়ে আবার মিটিং করে সিদ্ধান্তটি নেবেন? জি, আমরা আজকেই সিদ্ধান্ত নিয়েছি যে পর্যায়ক্রমে আমরা যদি সেই উপজেলাগুলির সংক্রমণের হার যদি বৃদ্ধি পায়, তখন আমরা সেই উপজেলাগুলিকে নিয়ে আসবো। তখন আমরা হয়তো আবার সভা করব, তখন করে আবার সিদ্ধান্ত নেব। আচ্ছা, ডক্টর মোজাহারুল হক, আপনার কাছে যেটি এই যে আপনার স্থানীয় পর্যায়ে যে সিদ্ধান্তগুলো নিল, কক্সবাজারও নিয়েছে এবং নোয়াখালীতেও নিচ্ছে, মানে এটি হলো কি এখন হচ্ছে কি সময় তো আমাদের খুব অল্প সময়, সিদ্ধান্ত খুব দ্রুত নিতে হবে। ওনারা স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আপনার কি মনে হয় যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে কিন্তু এটি আসলে করাটা যে মানে উচিত এবং এই মুহূর্তে? ধন্যবাদ আপনাকে। আমি শহীদুল্লাহ সাহেবের আগের বক্তব্যটা মানে খুব কমেন্ডেবল একটা কথা বলেছেন, যেটা WHO আগে থেকেই বলে এসছে, সেটা হলো কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট। উনি সুন্দর করে বলেছেন, কমিউনিটি এনগেজমেন্ট ছাড়া আর কমিউনিকেশন ছাড়া কিন্তু এই কোনো কিছুই ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এই সুতরাং ওনাকে ধন্যবাদ যে এটাকে একটু গুরুত্ব দিতে হবে, যে আমরা বলি মানুষ সচেতন, কিন্তু মানুষ ইনভলভ না, মানুষ মোটিভেটেড না। সচেতনতাটা ঠিক আছে, কিন্তু সচেতনতা অনুযায়ী তারা কাজটা করছে না। সুতরাং এই জায়গায় যেটা করতে হবে সেটা হলো মানুষকে সচেতন করছি আমরা, পাশাপাশি তাদেরকে মোটিভেটেড করতে হবে, তাদেরকে ইনভলভ করতে হবে। এমন সুন্দর করে বলেছেন কমিউনিটি এনগেজমেন্টের কথা, এইটাকে কিন্তু সবচেয়ে গুরুত্ব দিতে হবে। কমিউনিটিকে এনগেজমেন্ট না করে আমরা কিন্তু এই আমাদের যে জোনিং করছে এটা সফল হব না। এটা বলে আমি যে জায়গাটা আসতে চাচ্ছি, সেই জায়গাটা আমি কিন্তু বলেছি যে আপনাকে কাউকে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল করতে হবে। আজকে শহীদুল্লাহ সাহেব একটা কমিটির চেয়ারম্যান,
এবং যখন উনি যদি আজকে ব্যক্তি হতেন, ঠিক আছে, উনি ওনার সিদ্ধান্তের জন্য ওনাকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারতাম রেসপন্সিবিলিটি দিয়ে। আগে রেসপন্সিবিলিটি, পরে অ্যাকাউন্টেবিলিটি। ভালো হলে তাকে প্রশংসা করব, খারাপ হলে তার সেটারও তার করতে হবে, মূল্যায়ন করতে হবে। সুতরাং আজকে এই যে উনি সিভিল সার্জন সাহেব যেভাবে পরিকল্পনা বাস্তবায়ন, এটা কোনো সিদ্ধান্তই হয় নাই, অথচ ওনারা লোকাল সিদ্ধান্ত নিচ্ছেন। এইটাকে আমরা প্রথম থেকে বলে আসতেছি, সিদ্ধান্তহীনতা একটা কথা, যেটা রাইট টাইমে রাইট ডিসিশন নেওয়া, সেই সিদ্ধান্ত একটা বিষয়। আরেকটা হলো সমন্বয়হীনতা। এই কথা আমরা কিন্তু 1 মাস আগে থেকে বলতেছি সমন্বয়। এই যে এখন দেখেন স্পষ্ট যে কোনো সমন্বয় নাই, এখনো সিদ্ধান্ত হয় নাই সরকারিভাবে কি হবে না হবে। আমরা শুনতেছিলাম শহীদুল্লাহ সাহেবের কাছে এবং আলমগীর সাহেবের কাছে, অথচ কোথাও একজন ডিসি সিদ্ধান্ত নিছে। এখন লকডাউনটা হলো একটা বৈজ্ঞানিক পন্থা, সংক্রমণ দমনের সবচেয়ে বৈজ্ঞানিক পন্থা যেটা, সেটা হলো লকডাউন। লকডাউনের মাধ্যমে আমরা ডিজিজ কার্ভটা দেখি যে লকডাউনের ফলে আমাদের সংক্রমণ কি হারে কমছে, বাড়ছে এবং কোথায় গিয়ে থামছে, কখন আমরা লকডাউন ইজ করব, ইজ করতে গেলে আমার এক্সিট প্ল্যানটা কি, সেটা স্লো অ্যান্ড স্ট্র্যাটেজিক হইতে হবে। এইগুলি কিন্তু ডিজিজ কার্ভটার উপরে নির্ভর করে এবং এই কার্ভটার ব্যাপারে যে পদ্ধতি সেটাই লকডাউন। তো এখন দেখেন লকডাউনটা হচ্ছে উপজেলায় লকডাউনটা, অথচ জাতীয় পর্যায়ে কিন্তু লকডাউন আমরা কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত লকডাউন সরকারিভাবে হয়নি। লকডাউন করতে দেখেছি, বাড়ি লকডাউন করতে দেখেছি, থানা লকডাউন করতে দেখেছি, এই যে এখনো আবার দেখছি যে উপজেলা লকডাউন। এখন কথা হচ্ছে লকডাউনটা যিনি সিদ্ধান্ত দিবেন কে এবং কিসের ভিত্তিতে, প্রিন্সিপালগুলি কি, নীতিগুলি কি, এই জিনিসগুলি ঠিক হওয়ার আগে যে কেউ লকডাউন দিতে পারে কিনা, কক্সবাজারের ডিসি দিতে পারে কিনা, আমাদের সিভিল সার্জন সাহেব দিবেন কি, উপজেলা ইউএনও কর্মকর্তা দিবেন, এই জিনিসগুলিটাই হলো সিদ্ধান্তহীনতা এবং সমন্বয়হীনতা। এই জায়গাগুলিতে যে পরামর্শ কমিটি আছে তাদেরকে ঠিক করে দিতে হবে। এগুলো তো আছে, এগুলো তো হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এই ব্যাপারে একটি সিদ্ধান্ত পাবো। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, মানে আবার আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি কারিগরি কমিটির অনেক কিছুই আপনার জানার থাকে আমাদের কাছ থেকে। বিষয়টা হচ্ছে যে এই যে আমাদের কিন্তু 2 মাস 2.5 মাস বন্ধ থাকলো, লকডাউন যেই ফর্মেই বলা হোক না কেন বন্ধ থাকলো, সব মিলিয়ে আমাদের সংক্রমণ কিন্তু কমে নাই। এখানে যে জোনিং সিস্টেমটা করা হবে, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, তাতে কি সেটা কি কার্যকর হবে বলে মনে হয়? আপনি কতটুকু মানে এই ব্যাপারে মানে আশাবাদের কথা বলতে পারবেন? আপনার প্রশ্নটাকে আমি 2 ভাগ করে ফেলি। প্রথমটা যেটা হলো যে আপনি বলেছিলেন প্রায় 2 মাসের অধিক সময় আমরা একবার বললেন লকডাউন, পরে বললেন যে মোটামুটি লকডাউন। আসলে খুব খেয়াল করবেন, সরকারি প্রজ্ঞাপনটা ছিল সাধারণ ছুটি, এইটা কিন্তু আসলে লকডাউন হয়নি। এবং তারপরে আমি মাজারুল হক স্যারের সাথে একদমই একমত যে আমরা তখন কেউ কোনো একটা জায়গায় কি করলাম, কোনো একটা বাড়িকে লকডাউন করলাম, এলাকায় লকডাউন করলাম, কিন্তু ওইটা যেটাকে লকডাউন বলে যেটা, সেটা কিন্তু হয়নি। নাম্বার 2, যে কারণে আপনি বলেন যে তারপরেও তো আমাদের সংক্রমণ কমলো না, বাড়লো, এখানে অনেকগুলো জিনিস খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। যেটুকুই ছিল সেই সাধারণ ছুটি বলি, স্থানীয় পর্যায়ে কিছু লকডাউন বলে, কিন্তু 2-3 বার কিন্তু ব্যত্যয় ঘটেছে। একটি হলো ব্রাহ্মণবাড়িয়া একটা জানাজা নিয়ে, দ্বিতীয় হলো যে গার্মেন্টস খোলা নিয়ে যে একটা সমন্বয়হীনতা, একবার দল বেঁধে আসলো, আবার দল বেঁধে চলে গেল, আবার আসলো। লাস্টলি যেটা হলো ঈদের সময় আমরা কিন্তু রিটেন পরামর্শ দিয়েছিলাম, মৌখিক না, যে ঈদের সময় এইবার ঈদটাকে অন্য চোখে দেখি আমরা, ঢাকা থেকে কেউ যাবে না, ঢাকায় কেউ আসবে না। কারণ আমরা জানতাম একটা জিনিস ঘটবেই, যে গণযাতায়াতের যে বিড়ম্বনাটা। আর একটা বলেছিলাম দোকানপাট খোলাটা ঈদের আগে, সেটাও মসজিদে যেটা ছিল বন্ধ হঠাৎ করে একটু ছেড়ে দেওয়া হলো। এই সবগুলো নতুন করে আবার সংক্রমণের বীজ বপন করাতে আপনার যেটা হয়েছে যে আমরা যে ধরনের ফলাফলটা পেতাম সেটা কম পেয়েছি। তো এখন এইটা হলো প্রথম পার্টের উত্তর। দ্বিতীয় পার্টটা যেটা হলো যে যদি ওয়ে ফরওয়ার্ড কি, আর যেটা হয়ে গেছে হয়ে গেছে, শুধু সিট আইডল অন ইট, অবশ্যই না। সেক্ষেত্রে এই যে জোনিংটা করে, যদি আমরা জোনিং এর ব্যাপারে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, উনি একমত যে যদি প্রয়োজন হয়, এবার বলেছেন কঠোর লকডাউন দেওয়া হবে। কঠোর লকডাউন মানে সত্যিকার অর্থে যেটাকে লকডাউন বলে, কিন্তু সেখানে অনেক পরিকল্পনা আছে। আপনি যখন 2-3 সপ্তাহ প্রপার লকডাউন দেবেন,
তাহলে ওখানকার আগাম ঘোষণা এরকম না যে আপনি আগের রাতে বললেন পরের দিন থেকে লকডাউন, কারণ মানুষজনকে তার ওই দিন তো 2-3 সপ্তাহ খাবার জোগাড় রাখতে হবে, যেসব ঘরে রোগী আছে তাদের ওষুধপত্র জোগাড় করতে হবে, কিছু অত্যাবশ্যক জিনিস জোগাড় করতে হবে, আবার কিছু প্রান্তিক পর্যায়ের মানুষ থাকবে যাদের খাবার থাকবে না, তারা 2-3 সপ্তাহ জোগাড় করতে পারবে না। তাহলে ওই যে কমিউনিটি এনগেজমেন্টের মধ্যে বের করতে হবে কার দরকার সেটা, যাতে সেটা অ্যাভেলেবেল করা যায়, এবং সারাক্ষণ 24 ঘন্টা একটা ওয়াচের মধ্যে রাখা। কারণ আমিও বলেছিলাম যে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি 24 ঘন্টা দেখবে যে আমার কোন রাস্তায় কটা ইয়াং ছেলে বেরিয়ে আড্ডা মারছে কিনা, চায়ের দোকান। সো এই যে অনেকগুলো ছোট ছোট এলিমেন্ট আছে যে কারণে একটু সময় নেওয়া দরকার। আমি যেমন এক হাতে বলছি যে টাইম ইজ রানিং আউট, উই হ্যাভ টু বি ভেরি ফাস্ট, অ্যাট দ্য সেম টাইম যেন তেনভাবে না করে এটা যেন প্রপার লকডাউন বলেন বা জোনিং এর মাধ্যমে যে পরিকল্পনাটা নেই সেটা যেন সত্যি করতে বাস্তবায়নযোগ্য হয়। আমি একটা কিছু বললাম আর বাস্তবায়ন করতে পারলাম না, এটা দেশের জন্য অমঙ্গল এবং মানুষের জন্য ক্ষতিকর। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য। আমরা আশা করছি যে খুব দ্রুতই সরকার এই ধরনের একটি পদক্ষেপ নেবেন। আপনারা যে পরামর্শ দিয়েছেন সেটি বাস্তবায়নের দিকেই সবকিছু যাবে এবং সরকার যাবে। আমাদেরকে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আপনাকে ধন্যবাদ, অধ্যাপক মাজহারুল হক আপনাকে ধন্যবাদ, এবং আমাদের নোয়াখালী থেকে যে সিভিল সার্জন মমিনুর রহমান আপনি যুক্ত হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে দর্শক আমরা আজকের মতো এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করব। তবে আমরা আশা করছি নতুন যেই পরিকল্পনা নেওয়া হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের করোনার যে সংক্রমণ সেটি কমে যাবে এবং আমরা এই রোগ থেকে ধীরে ধীরে মুক্তির দিকেই যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন।